Dear student, how are you? Welcome to everybody. আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায় থেকে ইতিমধ্যেই 3টি ক্লাস নেওয়া হয়েছে। এই ক্লাসগুলো যারা এখনো দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাস উইথ এসসিবি এই চ্যানেলে ক্লাসগুলো পাবে এবং ওই ক্লাসগুলো যদি দেখো তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করবে এবং যার কারণে তোমরা ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে এই অধ্যায় থেকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আলোর ব্যতিচার, ইন্টারফারেন্স অফ লাইট। শব্দের ব্যতিচার আমরা দেখেছি ফার্স্ট পার্টে। এখন আমরা দেখব আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট। প্রথমে আমরা ব্যতিচারের সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করি যে ব্যতিচার কি। ইন্টারফারেন্স বা ব্যতিচার কি? ব্যতিচার হলো সুসংহত উৎস থেকে নির্গত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার অবস্থার সৃষ্টি হওয়াকে আলোর ব্যতিচার বলে। আমি আবার সংজ্ঞাটা বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। বলছি যে সুসংহত উৎস হতে, দুটো উৎস লাগবে, সুসংহত উৎস। যার সুসংহত উৎস সম্পর্কে আমি একটু পরে বলছি। সুসংহত উৎস থেকে নির্গত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার সৃষ্টি হওয়ার এই আলোর ব্যতিচার বলে। আচ্ছা, তাহলে দুইটা তরঙ্গ লাগবে এবং যেই দুইটা তরঙ্গের বৈশিষ্ট্য হবে কি, কম্পাঙ্ক সমান এবং বিস্তারও সমান, অর্থাৎ তারা সমদশা সম্পন্ন। মানে কম্পাঙ্ক সমান বিস্তারও সমান এমন দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে দেখা যাবে যে কোথাও আলোর উজ্জ্বলতাটা বেড়ে গেছে, তীব্রতাটা বেড়ে গেছে, আবার পর মুহূর্তে আলোর উজ্জ্বলতাটা বা তীব্রতাটা কমে গেছে। এই অবস্থার সৃষ্টি হওয়াটাকে বলা হচ্ছে আলোর ব্যতিচার। তো তরঙ্গদ্বয় একই রেখা বরাবর সমদশায় মিলিত হলে লব্ধি বিস্তার বেশি হয়, আর যেহেতু তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক তাই তীব্রতাও বেশি হবে এবং উজ্জ্বল অবস্থার সৃষ্টি হবে। লক্ষ্য করো কি বলা হচ্ছে যে তরঙ্গদ্বয় একই রেখা বরাবর সমদশায় মিলিত হলে, এই যে দেখো এখানে একটা চিত্র অঙ্কন করা আছে যে এই যে দুইটা তরঙ্গ, এখান থেকে একটা তরঙ্গ বেরিয়েছে S1 উৎস থেকে আর S2 উৎস থেকে আরেকটা তরঙ্গ। এই দুইটি উৎস থেকে, এই দুটি উৎস হলো সুসংগত উৎস। এই দুটি উৎস থেকে S1 থেকে এই তরঙ্গগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে, আবার S2 থেকে এই তরঙ্গগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেখো এই একই রেখা বরাবর এরা মিলিত হয়েছে। এই একই রেখা বরাবর মিলিত হওয়ার কারণে কি হচ্ছে যে এদের লব্ধি বিস্তার বেশি হচ্ছে। লব্ধি বিস্তার বেশি হলে তীব্রতাও বেশি হচ্ছে, তীব্রতা বেশি হলে কি হচ্ছে, আলোর উজ্জ্বলতাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই ধরনের
ব্যতিচারকে বলা হচ্ছে কি ঘটনমূলক ব্যতিচার। কখন? আলোর উজ্জ্বলতাটা বেড়ে যাবে, তীব্রতা বেশি হবে, আলোর উজ্জ্বলতাটা বেড়ে যাবে। কখন? যখন এরা সমদশায় মিলিত হবে। দুইটা তরঙ্গ যখন সমদশায় মিলিত হবে তখনই কি হবে? যে গঠনমূলক ব্যতিচারের সৃষ্টি হবে। আর দুটি তরঙ্গ একই রেখা বরাবর যাওয়ার সময় যদি বিপরীত দশায় মিলিত হয়, একই রেখা বরাবর যাওয়ার সময় যদি বিপরীত দশায় মিলিত হয় তখন কি হবে? যে লব্ধি বিস্তার শূন্য হবে, তীব্রতা শূন্য হবে। আর তীব্রতা শূন্য হলে কি হচ্ছে? অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। এই যে এখানে দেখো, এই S1 থেকে যে তরঙ্গ নির্গত হচ্ছে এবং S2 থেকে যে তরঙ্গ নির্গত হচ্ছে, এরা পর্যায়ক্রমে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই যে দেখো এখানে একটা থেকে আরেকটা তরঙ্গ, একটা থেকে আরেকটা তরঙ্গ, একটা থেকে আরেকটা তরঙ্গ, বেশ বিপরীত দশা আছে বলে এখানে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে। এই যে দেখো এখানে পর্দার মধ্যে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে। তো এই ধরনের ব্যতিচারকে বলা হবে যে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমরা ব্যতিচারের সংজ্ঞা দেখলাম, ব্যতিচারের প্রকারভেদ দেখলাম। আমি আবার একটু সংক্ষেপে বলে নিচ্ছি যে সুসংগত উৎস থেকে নির্গত সমান কম্পাঙ্ক ও বিস্তারের দুটি আলোক তরঙ্গের উপরিপাতনের ফলে পর্যায়ক্রমে অন্ধকার এবং উজ্জ্বল অবস্থার সৃষ্টি হওয়াকে কি বলে? আলোর ব্যতিচার বলে। ব্যতিচার কয় প্রকারের হয়? দুই প্রকারের হয়। কি কি ব্যতিচার? ঘটনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার। ঘটনমূলক ব্যতিচার হলো এই যে দুটি তরঙ্গ দুটি যদি একই রেখা বরাবর সমদশায় মিলিত হয়, একই রেখা বরাবর যদি সমদশায় মিলিত হয়, লব্ধি তরঙ্গের বিস্তারটা বেশি হয় এবং যেহেতু তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, I প্রপোর্শনাল, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। সেহেতু তীব্রতা বেশি হচ্ছে, তীব্রতা বেশি হলে কি হচ্ছে? যে উজ্জ্বল অবস্থার সৃষ্টি হচ্ছে। এই ধরনের ব্যতিচারকে বলা হয় ঘটনমূলক ব্যতিচার। আর যদি তরঙ্গ দুটি একই রেখা বরাবর যাওয়ার সময় বিপরীত দশায় মিলিত হয়, বিপরীত দশায় যদি মিলিত হয় তাহলে কি হবে? বিস্তার শূন্য হবে এবং তীব্রতাও শূন্য হবে এবং অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। এই ধরনের ব্যতিচারকে বলা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু ব্যতিচারের সংজ্ঞার শুরুতে বলেছিলাম সুসংহত উৎস হতে নিঃসৃত বা নির্গত। এখন প্রশ্ন আসতে পারে যে সুসংহত উৎসটা কি? সুসংহত উৎস হলো খুব পাশাপাশি অবস্থিত দুটি উৎস থেকে, পাশাপাশি অবস্থিত দুটি উৎস থেকে সমদশা বা নির্দিষ্ট দশাপার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গ নিঃসৃত হলে তাদেরকে সুসংহত উৎস বলে বা কোহারেন্ট সোর্স বলে। আবার লক্ষ্য করো যে দুটি উৎস হতে হবে পাশাপাশি এবং এই দুটি উৎস থেকে যে দুটি তরঙ্গ বের হয়ে আসবে সেই দুটি তরঙ্গ হতে হবে সমদশা সম্পন্ন অথবা নির্দিষ্ট দশা পার্থক্য সম্পন্ন এবং একই তরঙ্গ দৈর্ঘ্যের। তাহলে লক্ষ্য করো যেই দুটি পাশাপাশি উৎস, এই পাশাপাশি উৎস থেকে যে দুটি তরঙ্গ বের হয়ে আসবে এই দুটি তরঙ্গ হতে হবে সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন অথবা একটা নির্দিষ্ট দশা পার্থক্য সম্পন্ন, কিন্তু এদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু একই হতে হবে। এই ধরনের উৎসগুলোকে বলা হবে সুসংহত উৎস বা কোহারেন্ট সোর্স। তো বাস্তবে দুটি পৃথক উৎস থেকে, দুটি সেপারেট বা পৃথক পৃথক উৎস থেকে কোহারেন্ট সোর্স পাওয়া যায় না বা সমদশা সম্পন্ন তরঙ্গ নিঃসৃত হয় না, তখন তাদেরকে কোহারেন্ট সোর্স বলা যাবে না। কোহারেন্ট সোর্স বলতে হবে একটা উৎস থেকেই বুদ্ধি করে আরো দুইটা উৎসের সৃষ্টি করা। একটু চিত্রটাতে লক্ষ্য করো, এই যে দেখো এখানে এই একটি আলোর উৎস, এই একটা তীর দিয়ে এস থেকে তরঙ্গ বেরিয়ে আসছে, তার সামনে আরো একটি প্রতিবন্ধক রাখা হয়েছে, তার মধ্যে দুটি তীর আছে S1 এবং S2।
এই S1 এবং S2 থেকে আবার ওই যে হাইগেনের কি নীতি, গৌণ তরঙ্গ সৃষ্টি হবে এবং এই গৌণ তরঙ্গ হবে সমদশা সম্পন্ন। তখন এই S1 এবং S2 এই দুইটি চিরকে বলা হবে যে কি সুসংহত উৎস। ঠিক আছে, এদেরকে বলা হবে তখন সুসংহত উৎস। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ব্যতিচারের সংজ্ঞা, দেখলাম ব্যতিচারের প্রকারভেদ দেখলাম, এবং কি দেখলাম যে সুসংহত উৎস কিভাবে সৃষ্টি করতে হয়। তারপরে আসো ব্যতিচারের শর্ত। ব্যতিচার যেমন তেমন ভাবে ব্যতিচার সৃষ্টি করা যাবে না। ব্যতিচারের শর্ত হলো ব্যতিচারের শর্ত নাম্বার 1, ব্যতিচার সৃষ্টি করতে হলে দুটি উৎস লাগবে। এই আলোক উৎস দুটি সুসংগত হতে হবে, অর্থাৎ এমন দুটি উৎস যেখান থেকে সমদশা সম্পন্ন অথবা নির্দিষ্ট দশা পার্থক্যের একই তরঙ্গ দৈর্ঘ্যে দুটি তরঙ্গ নিঃসৃত হবে, এমন দুটি উৎস অবশ্যই লাগবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। যে দুটি তরঙ্গ বেরিয়ে আসবে সুসংগ উৎস থেকে, সেই দুটি তরঙ্গের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। তারপরে 3 নম্বর শর্ত হলো, 3 নম্বর কন্ডিশন হলো, 3 নম্বর শর্ত হলো কি, যে 3 নম্বর শর্ত হলো উৎস দুটি কি হতে হবে, খুব কাছাকাছি অবস্থিত হবে, দূরে দূরে অবস্থিত হলে হবে না, খুব কাছাকাছি অবস্থিত হবে। ঠিক আছে, 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো যে যেই দুটি উৎস আমরা নেব, এই দুটি উৎস হতে হবে খুবই সূক্ষ্ম। উৎস দুটি হতে হবে খুবই সূক্ষ্ম, অর্থাৎ এদের প্রস্থ হতে হবে খুবই কম, এই ধরনের উৎস নিতে হবে। তাহলে আমরা দেখলাম ব্যতিচারের জন্য ব্যতিচারের শর্ত হলো কি, প্রথম শর্ত হলো যে আলোক উৎস দুটি সুসংগত হতে হবে। দ্বিতীয় শর্ত হলো তরঙ্গ দুটির বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে। তৃতীয় উৎস হলো উৎস দুটি খুব কাছাকাছি অবস্থিত হবে। চতুর্থ শর্ত হলো উৎসগুলো খুব সূক্ষ্ম হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যতিচারের শর্ত সম্পর্কে জানলাম। এবার আসো যে চির, এই যে বললাম যে চির, ব্যতিচারের শর্তের পরে আমরা চলে যাচ্ছি চির। স্লিট, স্লিট বা চির। ফাটল, বাংলা যদি একেবারে বলি আর কি, সহজ কথায় যদি বলি ফাটা। তো ফাটলটা কেমন হয়, দৈর্ঘ্য বেশি হয়, প্রস্থটা হয় খুব কম। তাহলে দৈর্ঘ্যের তুলনায় খুব ক্ষুদ্র প্রস্থ বিশিষ্ট আয়তকার সরু ছিদ্রকে চির বলে। তাহলে যে দেখো না, ফাটল দেয়, ফাটল হয়, ফাটলের সৃষ্টি হয়, দেয়ালে ফাটলের সৃষ্টি হয়, অথবা কোথাও যদি ফাটলের সৃষ্টি হয় তার দৈর্ঘ্যটা হয় খুব বড় কিন্তু প্রস্থটা হয় ছোট। এরকম দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম এবং আয়তাকৃতির উৎসকে বলা হবে চির বা স্লিট। এখন একটা কাগজ, এটা কাগজে যদি আমি ব্লেড দিয়ে যদি লম্বা করে টান দিয়ে, তাহলে দেখা যাবে কি কাগজটাতে ছিদ্র হয়ে গেছে। তাহলে এই ছিদ্রের দৈর্ঘ্য খুব বেশি এবং প্রস্থটা খুব কম। এখন এক পাশে আলো দিলে অন্য পাশে দেখা যাবে যে এই ছিদ্র দিয়ে বা এই চির দিয়ে বা এই ফাটল দিয়ে আলো বেরিয়ে আসতেছে। ক্লিয়ার? চির সম্পর্কে ধারণাটা, চিরটা হলো কি, যে এমন একটা ফাটল যেটার মধ্যে আলো যেতে পারে, তার দৈর্ঘ্য বেশি, প্রস্থ খুব কম, এই ধরনের উৎসকে বলা হচ্ছে যে কি চির বা স্লিট বলা হচ্ছে। ঠিক আছে, ছিদ্রটাকে বলা হচ্ছে স্লিট বা চির বলা হচ্ছে। আচ্ছা, তারপরে আসো ব্যতিচার আর ঝালর। ব্যতিচার ঝালর,
ব্যতিচার ঝালর। এখন আমরা দেখব যে ব্যতিচার ঝালর কি। ব্যতিচারের সংজ্ঞায় দেখেছি যে পর্দাতে কখনো উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়, আবার কখনো অন্ধকার ডোরার সৃষ্টি হয়। এই পর্যায়ক্রমে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে প্রায় একই কম্পাঙ্কে এবং বিস্তারের দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে আমরা দেখেছি যে কখনো উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়, আবার কখনো অন্ধকার ডোরার সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই উজ্জ্বল ডোরা এবং অন্ধকার ডোরার যে পর্যায়ক্রমিক বিন্যাস, এই পর্যায়ক্রমিক বিন্যাসটাকে বলা হচ্ছে যে ব্যতিচার ঝালর। তার ব্যতিচার ঝালরটা কি? ব্যতিচারের কারণে পর্দায় পর্যায়ক্রমে উজ্জ্বল ও অন্ধকার রেখার বা পট্টি সমূহকে ব্যতিচারের ঝালর বলে। এখন এই ফিগারটাতে লক্ষ্য করো, এই যে দেখো এই S1 S2 এই দুটি স্লিট থেকে বা এই দুটি সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গ সামনের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে। এই দেখো পি ও বিন্দুতে এরা সমদশায় মিলিত হচ্ছে, ফলে এই অঞ্চলটা হচ্ছে উজ্জ্বল। ঠিক আছে, আবার পরবর্তীতে দেখো এরা বিপরীত দশায় এই মিলিত হচ্ছে এবং টি বিন্দুতে এই জায়গাটা দেখো অন্ধকার। তারপরে আবার দেখো এরা সমদশায় মিলিত হচ্ছে এবং পি বিন্দুতে এই জায়গাটা হলো উজ্জ্বল। এরপরে নিচের দিকে দেখো বিপরীত দশায় মিলিত হয়েছে, এই জায়গাটা অন্ধকার। তারপরে আবার কি হচ্ছে, আলো সমদশায় মিলিত হচ্ছে, উজ্জ্বল অঞ্চলের সৃষ্টি হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার। এইভাবে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকারের যে পট্টি বা রেখাসমূহ, এই রেখাসমূহকে বলা হয় যে ব্যতিচার ঝালর বলা হয়। এগুলোকে বলা হয় ব্যতিচার ঝালর। তাহলে আমরা আলোচনা করলাম কি, ব্যতিচারের সংজ্ঞা দেখলাম, ব্যতিচারের প্রকারভেদ দেখলাম, তারপরে দেখলাম সুসংহত উৎস দেখলাম, তারপরে দেখলাম গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, তারপরে ব্যতিচারের শর্ত দেখলাম, স্লিট দেখলাম, ব্যতিচারের ঝালর দেখলাম। প্রায় অনেকগুলো কথা আমরা আলোচনা করেছি। তোমরা একটু মনোযোগ সহকারে বই খুলে এগুলো আবার দেখবে। এখন আমরা চলে যাব ইয়াং এর দ্বিচির পরীক্ষা। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইয়াং এর দ্বিচির পরীক্ষা। ইয়াং এর দ্বিচির পরীক্ষা। টমাস ইয়াং দ্বিচির পরীক্ষা। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করব কি, ইয়াং এর দ্বিচির পরীক্ষা। ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এটাকে বলা হয় ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। যখন তোমরা উপরের ক্লাসে যাবে, অনার্স মাস্টার্সে যাবে, তখন এই প্র্যাকটিক্যালগুলো পাবে। আচ্ছা, তাহলে 1802 সালে টমাস ইয়াং প্রথম এই আলোর ব্যতিচারটা আমাদের সম্মুখে নিয়ে আসেন এবং তিনি একটি এক্সপেরিমেন্টের সাহায্যে প্রমাণ করতে সক্ষম হলেন যে শব্দের ন্যায় তরঙ্গেরও মানে আলোরও ব্যতিচার ঘটে। তো সেখানে তিনি এই যে এখানে আমি একটি চিত্র পূর্ব থেকেই অঙ্কন করে রেখেছি, এই চিত্রের সাহায্যে তিনি টমাস ইয়াং তার দ্বিচির পরীক্ষার ব্যাখ্যা করলেন। এখানে একটি আলোর উৎস, এ হলো একটি আলোর উৎস, তার সামনে একটি প্রতিবন্ধক আছে, কিন্তু মাঝখানে একটু ফাটল আছে বা চির আছে, এটা হলো এস। ঠিক আছে, এই এসটাই থেকে তরঙ্গ নির্গত হচ্ছে। লক্ষ্য করো, এস থেকে, কারণ এই এসটা এখানে মুখ্য উৎস হিসেবে কাজ করছে এবং তার থেকে যে তরঙ্গ বেরিয়ে আসতেছে, সেই তরঙ্গের সামনে আরো একটা প্রতিবন্ধক স্থাপন করা হয়েছে এবং তার মধ্যে দুইটা চির আছে, একটা হলো S1 এবং S2। এই S1 এবং S2 এই দুটি তখন সুসংহত উৎস হিসেবে কাজ করবে, কারণ এখান থেকে যে তরঙ্গগুলো, এই S1 থেকে যে গৌণ তরঙ্গগুলো নিঃসৃত হচ্ছে, এই গৌণ তরঙ্গগুলো এবং S2 থেকে যেই তরঙ্গগুলো গৌণ তরঙ্গগুলো নিঃসৃত হচ্ছে, সেই গৌণ তরঙ্গগুলোর কি হচ্ছে, সেই গৌণ তরঙ্গগুলো হচ্ছে যে প্রায় কি সমদশা সম্পূর্ণ এবং কি যে এগুলোর বিস্তার ও কম্পাঙ্ক সমান। আচ্ছা, তাহলে এখানে এই S1 এবং S2 হচ্ছে যে কি আমাদের
এই যে দুটি সুসংহত উৎস, এই দুটি হচ্ছে সুসংহত উৎস, এবং এই গৌণ তরঙ্গগুলো সামনের দিকে অগ্রসর হওয়ার পরে এই এক্স ওয়াই পর্দাতে এসে আপতিত হচ্ছে বা মিলিত হচ্ছে, এক্স ওয়াই পর্দাতে মিলিত হচ্ছে। মিলিত হওয়ার পরে আমরা এই পর্দার মধ্যে দেখব কি, যে এখানে দেখো ও বিন্দু, পি বিন্দু এবং এখানে আছে কি আর বিন্দু। লক্ষ্য করো ও পি আর, এই তিন ক্ষেত্রে দেখো যে একই রেখা বরাবর অগ্রসরমান তরঙ্গগুলো সমদশায় মিলিত হয়েছে, ফলে এদের লব্ধি বিস্তার বেড়ে গেছে এবং আলোর তীব্রতাটাও বেড়ে গেছে। ফলে কি হচ্ছে, এখানে আলোর উজ্জ্বলতাটা বেড়ে গেছে। এই যে দেখো ও বরাবর আলোর উজ্জ্বলতাটা বেড়ে গেছে, পি বরাবর আলোর উজ্জ্বলতাটা বেড়ে গেছে এবং এই আর বরাবর পর্দার মধ্যে আলোর উজ্জ্বলতাটা বেড়ে গেছে। ফলে এখানে এই উজ্জ্বল পট্টি সৃষ্টি হবে বা উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে বা উজ্জ্বল রেখার সৃষ্টি হবে। এই উজ্জ্বল ডোরা বা উজ্জ্বল পট্টি বা উজ্জ্বল রেখা, এই ধরনের ব্যতিচারকে বলছি আমরা কি ঘটনমূলক ব্যতিচার। এবার দেখো এই টি এবং কিউ, এখানে দেখো তরঙ্গ দুটি অর্থাৎ S1 এবং S2 থেকে অগ্রসরমান তরঙ্গ দুটি একই রেখা বরাবর বিপরীত দশা। দেখো একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গের দূরত্ব বেশি, একটা তরঙ্গ থেকে আরেকটা তরঙ্গ দূরে চলে যাচ্ছে, অর্থাৎ বিপরীত দশায় মিলিত হওয়ার কারণে কি হচ্ছে, যে এদের লব্ধি বিস্তার শূন্য হচ্ছে। লব্ধি বিস্তার শূন্য হলে তীব্রতাও শূন্য হচ্ছে, তীব্রতাও কমে যাচ্ছে এবং কি হচ্ছে, সেখানে অন্ধকার অঞ্চল সৃষ্টি হচ্ছে। এই যে দেখো কালো শেড দিয়ে অন্ধকার টিতে এবং এই কিউতে কালো অন্ধকার অঞ্চল সৃষ্টি হচ্ছে। তাহলে পর্যায়ক্রমে এই যে আলো অন্ধকার আলো, আবার নিচের দিকে আলো অন্ধকার আলো, এইভাবে যে পর্যায়ক্রমিক আলো অন্ধকার সৃষ্টি হওয়ার প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে যা ব্যতিচার। তো এখন এই ব্যতিচার কি করে ঘটিত হলো, এটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি, একটু ব্যাখ্যা করি, তাহলে দেখব যে হাইগেনের নীতির কথা মনে আছে আমাদের নিশ্চয়ই। হাইগেন বলছিল যে তরঙ্গমুখের প্রতিটি কণা গৌণ তরঙ্গের উৎস হিসাবে গণ্য হয়। তাহলে এখন এখানে দেখো এই যে S1 এবং S2, এই যে S1 এবং S2 যে স্লিট দুটি আছে, চিট দুটি আছে, তার পেছনে যে তরঙ্গটি এসেছে, এইটি একটি তরঙ্গ মুখ, এটি একটি তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখ থেকে দুটি কণা, S1 বরাবর একটি কণা, সেখান থেকে আবার গৌণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে, আবার S2 থেকে আরেকটি বিন্দু, সেখান থেকেও আরেকটি গৌণ তরঙ্গের সৃষ্টি হচ্ছে এবং এই গৌণ তরঙ্গগুলো ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, অগ্রসর হয়ে কোথাও আলোকিত অঞ্চল, কোথাও অন্ধকার অঞ্চলের সৃষ্টি হচ্ছে এভাবে। অর্থাৎ মূল ঘটনাটা কি হচ্ছে, যে এখানে ওই যে হাইগেনের নীতি কি বলছে, যে এই তরঙ্গমুখের প্রত্যেকটি বিন্দু, এখানে S1 এ একটা বিন্দু আছে তরঙ্গমুখে, সেখান থেকে আবার একটা গৌণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, S2 থেকে আরেকটা গৌণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। এভাবে গৌণ তরঙ্গ সৃষ্টি হওয়ার মাধ্যমে পর্যায়ক্রমে সামনের দিকে অগ্রসর হলে, সমদশায় মিলিত হলে কি হচ্ছে, যে আলোর উজ্জ্বলতাটা বেড়ে যাচ্ছে, আর বিপরীত দশায় মিলিত হলে অন্ধকার হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনাকেই বলা হচ্ছে যা আলোর ব্যতিচার। এবং এটি 1802 সালে সর্বপ্রথম টমাস ইয়াং এই ডাবল স্লিট অর্থাৎ দ্বিচির পরীক্ষার মাধ্যমে প্রদর্শন করেন এবং ব্যতিচার সম্পর্কে আমাদের সম্মুখে ধারণা নিয়ে আসেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী দিন দেখব ইয়াং এর দ্বিচির পরীক্ষার ফলে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আগামীতে দেখার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।